আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যদি বাংলাদেশে একটা শক্তিশালী গণতান্ত্রিক নির্বাচিত নেতৃত্বের অধীনে নতুন একটা সরকার গঠিত হয়, যারা কিনা ক্লিয়ারলি উইল রিজেক্ট, যারা সরাসরি চরমপন্থা কে অস্বীকার করবে, অগ্রাহ্য করবে, দমন করবে, রিজেক্ট করবে এবং প্রত্যাখ্যান করবে, এবং তিনি বলছেন যে যারা কিনা সকল সংখ্যালঘুকে ফুল অ্যান্ড ইকুয়াল সিটিজেনশিপ, সমমর্যাদার নাগরিকত্ব দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে আইন অনুযায়ী, সেই রকম একটা সরকারই শুধুমাত্র বাংলাদেশকে এই যে ভয়াবহ ধর্মীয় উগ্রবাদের দিকে বাংলাদেশ চলে যাচ্ছে তা থেকে ফিরিয়ে এনে সকল সহিংসতার অবসান দেশটাতে ঘটাতে পারে। বাংলাদেশে যখন নির্বাচনের বাকি আর 1 মাসের মাত্র বেশি কিছু সময়, আর যখন বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি ওসমান হাদির মৃত্যুর পর থেকে আবারও তুঙ্গে উঠেছে এবং দুদেশের সম্পর্কটা এমনই জটিল হয়ে পড়েছে যে সে সম্পর্কের ছাপ গিয়ে পড়ছে এমনকি ক্রিকেট মাঠে। অন্যদিকে এস জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, তিনি গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে এসেছেন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে, এবং খালেদা জিয়ার মৃত্যুর শোককে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী থেকে ভারত সরকার যে ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন তাতে এটা পরিষ্কার যে তারা একদিকে যেমন ধারণাই করা যেতে পারে তারেক রহমানের দেশে ফেরার পেছনে একটা প্রধান সমর্থক শক্তি হিসেবে কাজ করেছেন, তেমনি তারা আগামী নির্বাচনে বিএনপি সরকার এলে সে সরকারের সঙ্গে একটা সক্রিয় সম্পর্ক গড়ে তুলে আবারও ভারত বাংলাদেশ সম্পর্ক চাঙ্গা করার দিকে মুখিয়ে আছে। কাজেই এ অবস্থায় শেখ হাসিনা যে নতুন সাক্ষাৎকারটি দিয়েছেন সেটা কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে সেদিক থেকে যে এ অবস্থায় শেখ হাসিনা ভারত প্রসঙ্গে কি বলেন, ভারতের সঙ্গে বিএনপির রাজনীতির যে নতুন মৈত্রী সেটাতেই কি প্রতিক্রিয়া দেখান। শেখ হাসিনা এই সাক্ষাৎকারে সরাসরি তারেক রহমানের প্রত্যাবর্তন, তারেক রহমানের সঙ্গে এস জয়শঙ্করের বৈঠক, কিংবা বিএনপির সঙ্গে তার ভারত সরকার একটা মৈত্রীর সূত্র খুঁজে পেতে চাইছে কিনা সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও তিনি স্পষ্টতই এটার দিকে গুরুত্ব আরোপ করেছেন যে ইন্ডিয়ার, ভারতের এই পুরো অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার হিসেবে এবং বাংলাদেশের লং স্ট্যান্ডিং পার্টনার, দীর্ঘমেয়াদী বিশ্বস্ত বন্ধু হিসেবে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রে, বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার ক্ষেত্রে এবং বাংলাদেশে একটা স্থিতিশীল পরিবেশ আনার ক্ষেত্রে। শেখ হাসিনার CNN নিউজ 18-কে দেওয়া এই সাক্ষাৎকারটা পড়লে স্পষ্টত বোঝা যায় যে তিনি বিশেষভাবে উদ্বিগ্ন, আওয়ামী লীগ বিশেষভাবে উদ্বিগ্ন বাংলাদেশে এক রকমের ইসলামী চরমপন্থার বিকাশ এবং যেটাকে তিনি মব মেন্টালিটি বলছেন, মব মানসিকতার একটা স্ফুরণের ফলে। শেখ হাসিনা বলছেন যে বাংলাদেশে একটা মানে ডেঞ্জারাস মিক্স অফ, একটা বিপজ্জনক চরমপন্থা আর মব মানসিকতার মিশ্রণের স্ফুরণ ঘটেছে, এবং তিনি সরাসরি ইউনূস সরকারকে, বাংলাদেশ যে অন্তর্বর্তীকালীন ব্যবস্থায় চলছে সেই ইউনূস সরকারকে তিনি সরাসরি দায়ী করেছেন এই চরমপন্থার বিকাশের জন্য, এই মব চলতে দেওয়ার জন্য, এবং তিনি সুনির্দিষ্টভাবে তাদেরকেই দায়ী করেছেন বাংলাদেশের হিন্দুদের ওপর যে লাগাতার হামলা চলছে সেসব ঘটনার জন্যও। এই প্রশ্নটা আসলে সুনির্দিষ্টভাবে ভারতীয় সংবাদ মাধ্যম CNN নিউজ 18 জিজ্ঞেস করেছিল যে বাংলাদেশে যে ক্রমাগতভাবে হিন্দুদের উপর হামলা হচ্ছে, দীপু দাসকে যে নৃশংসভাবে খুন করা হলো, এর পেছনে কি ধরনের মানসিকতা কাজ করছে এবং কিভাবে এ ধরনের হামলা বন্ধ হতে পারে। শেখ হাসিনা তখন কিন্তু মনে করিয়েছেন যে এই ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকে হাজার হাজার হামলার ঘটনা ঘটেছে ধর্মীয় সংখ্যালঘুদের উপর, এবং তিনি সেক্ষেত্রে বলেছেন যে শুধুমাত্র হিন্দু নয়, খ্রিস্টান, হিন্দু, বুদ্ধিস্ট, পিসফুল মানে শান্তি
পূর্ণভাবে বসবাসকারী আহমদিয়া সম্প্রদায়ের মানুষ, এরা প্রত্যেকে হামলার শিকার হয়েছেন এবং এর জন্য কাউকে কোনো জবাবদিহি করতে হয়নি। শেখ হাসিনা বলছেন যে মন্দির, গির্জা, মসজিদ, মানে আহমদিয়া সম্প্রদায়ের মসজিদ, এই সবই ভাঙচুর হয়েছে। তিনি বলছেন কালচারাল এক্সপ্রেশন ইজ বিং ক্রাশড। আমার ধারণা তিনি বাউলদের কথা উল্লেখ করছেন, যে বাউলদের ওপর সুনির্দিষ্টভাবে হামলার ঘটনা ঘটছে, তাদেরকে ধর্মীয় অবমাননার মামলা দেওয়া হচ্ছে, তাদের যে জীবনাচার সেটাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। শুধু সেটাই নয়, সারা বাংলাদেশ জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন একরকম বন্ধ, মেলা বন্ধ, যাত্রাপালা বন্ধ, এবং এই যে শীতকাল যাচ্ছে, আসলে কোনো ওপেন এয়ার কনসার্টও কিন্তু আয়োজিত হতে পারছে না। এই সব মিলিয়ে তিনি বলছেন যে একটা যে সাংস্কৃতিক যে মত প্রকাশের স্বাধীনতা, সেটা একেবারে দমিয়ে ফেলা হয়েছে, ক্রাশ করা হচ্ছে। এবং তিনি বলছেন যে উইমেন আর বিং স্টেডিলি পুশড আউট অফ পাবলিক লাইফ, এবং নারীদেরকে মানে জনজীবন থেকে, প্রকাশ্য জীবন থেকে ক্রমাগত সরিয়ে ফেলার একটা প্রক্রিয়া চলছে, এবং এর সবই র্যাডিক্যাল আইডিওলজির নামে, চরমপন্থী আদর্শের নামে এগুলোকে জায়েজ করার চেষ্টা চলছে। এবং এগুলো বাংলাদেশের যে প্লুরালিস্টিক ক্যারেক্টার ছিল, যে একটা বহুত্ববাদের চরিত্র ছিল, সকলে মিলেমিশে থাকার যে একটা স্বভাব ছিল, সেটাকে একটা সেকুলার অ্যান্ড টলারেন্ট বাংলাদেশ, ধর্মনিরপেক্ষ এবং যে অন্যের প্রতি সহনশীল যে বাংলাদেশ, সেই বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি মুছে ফেলার জন্যই এসব ঘটনা ঘটানো হচ্ছে। এবং তিনি তখন বলছেন যে এই ভায়োলেন্স, এই সহিংসতা একমাত্র বন্ধ করা যাবে, এর অবসান ঘটানো যাবে যদি বাংলাদেশে একটা শক্তিশালী গণতান্ত্রিক নির্বাচিত নেতৃত্বের অধীনে নতুন একটা সরকার গঠিত হয়, যারা কিনা ক্লিয়ারলি উইল রিজেক্ট, যারা সরাসরি চরমপন্থা কে অস্বীকার করবে, অগ্রাহ্য করবে, দমন করবে, রিজেক্ট করবে এবং প্রত্যাখ্যান করবে। এবং তিনি বলছেন যে যারা কিনা সকল সংখ্যালঘুকে ফুল অ্যান্ড ইকুয়াল সিটিজেনশিপ, সমমর্যাদার নাগরিকত্ব দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে আইন অনুযায়ী, সেই রকম একটা সরকারই শুধুমাত্র বাংলাদেশকে এই যে ভয়াবহ ধর্মীয় উগ্রবাদের দিকে বাংলাদেশ চলে যাচ্ছে তা থেকে ফিরিয়ে এনে সকল সহিংসতার অবসান দেশটাতে ঘটাতে পারে। এই সাক্ষাৎকারটি উল্লেখযোগ্য এই কারণে যে তিনি কিন্তু এই সাক্ষাৎকারে সে সময় একেবারেই বলেন না যে এর একমাত্র উত্তর হতে পারে আওয়ামী লীগ, কিংবা তিনি ভারত সরকার যে গিয়ে বিএনপির সঙ্গে এক রকমের খাতির করতে চাইলো, এবং সেটার ক্ষেত্রে এটা বুঝতে যে অসুবিধা থাকে না যে বাংলাদেশটা যখন সীমান্তের ওপারে একটা মানে সহিংস ধর্মীয় উগ্রবাদের দিকে যাচ্ছে, তখন ভারত সরকার সবচেয়ে ঝুঁকিহীন মানে এক রকমের অপশন হিসেবে, পছন্দ হিসেবে বেছে নিয়েই বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে বা তার দিকে মৈত্রীর হাত বাড়াচ্ছে। শেখ হাসিনা কিন্তু বিএনপি বা তারেক রহমান সম্পর্কে সুস্পষ্ট করে এখানে কিছু বলেন না, কিন্তু তিনি তাকে যখন জিজ্ঞেস করা হয় যে এই অবস্থায় ভারত সরকার, মোদী সরকারের কাছ থেকে আপনার প্রত্যাশা কি, তখন শেখ হাসিনা বলেন যে ভারত সবসময় বাংলাদেশের একটা বিশ্বস্ত বন্ধু ছিল এবং আমরা সবসময় ভারতের যে সমর্থন সেটাকে ডিপলি ভ্যালু করি, আমরা গুরুত্বের সঙ্গে এর মূল্য দিই, এবং বাংলাদেশে যে ভায়োলেন্সটাকে নর্মালাইজ করে ফেলা হয়েছে, সহিংসতাটাকে একটা নিয়মে পরিণত করা হয়েছে এবং বাংলাদেশের ভেতরে বাংলাদেশকে ভীষণভাবে অস্থিতিশীল করে তোলা হয়েছে, সেটা খুবই স্বাভাবিকভাবেই আমাদের নেইবারদেরকে উদ্বিগ্ন করছে, মানে ভারতকেও উদ্বিগ্ন করছে। তো শেখ হাসিনা বলছেন কারণ ভারত দেখছে বাংলাদেশে পারসিকিউশন হচ্ছে, সুনির্দিষ্টভাবে নির্যাতনের ঘটনা ঘটছে, বাংলাদেশ বিশৃঙ্খল হয়ে পড়েছে এবং বাংলাদেশে মানে দুই দেশের মধ্যকার যে একটা শেয়ার্ড ভ্যালুস ছিল, যে একই ধরনের আদর্শ ছিল, সেগুলো ভেঙে পড়ছে। কাজেই তিনি বলছেন, শেখ হাসিনা এখানে এসে সুস্পষ্ট ভাষায় বলছেন, I urge India to stand firmly for democratic principles. আমি
ভারতের প্রতি আহ্বান জানাবো। আমি শেখ হাসিনার এখন পর্যন্ত প্রকাশিত প্রায় সবগুলো সাক্ষাৎকার দেখেছি, মানে পড়েছি, কোনোটাতে আমি এভাবে তাকে সরাসরি আহ্বান জানাতে শুনিনি। এবং আমার মনে হয়েছে যে ওসমান হাদির মৃত্যু পরবর্তী ঘটনা প্রবাহ, নির্বাচন খুব সামনে, ভারত বিএনপির সম্পর্ক, এই সব কিছু মিলিয়ে শেখ হাসিনার এই আহ্বান জানানোর অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। শেখ হাসিনা সরাসরি বলছেন যে আই আর্জ ইন্ডিয়া টু স্ট্যান্ড ফার্মলি ফর ডেমোক্রেটিক প্রিন্সিপালস। আমি ভারতের প্রতি আহ্বান জানাই তারা যাতে গণতান্ত্রিক আদর্শের পাশে এসে দৃঢ়ভাবে দাঁড়ায় এবং তারা সংখ্যালঘুদের অধিকার, আঞ্চলিক শান্তি এবং একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের পাশে এসে শক্তভাবে দাঁড়ায়। মানে সংখ্যালঘুদের সুরক্ষা, আঞ্চলিক শান্তি এবং সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচনের পক্ষে এসে শক্তভাবে দাঁড়ায়। তিনি বলছেন কারণ একটা স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ শুধুমাত্র আমার জনগণ, বাংলাদেশের জনগণের উপকারে আসবে না, সেটা পুরোপুরিভাবে ভারত এবং পুরো দক্ষিণ এশিয়ার স্বার্থের জন্যই জরুরি। তার মানে শেখ হাসিনা মনে করাতে চাইছেন যে তারেক রহমান 25 তারিখ ফেরবার পরেও কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যখন ভারতের সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করলেন নিয়মিত ব্রিফিংয়ে, এবং ভারতের সংবাদ মাধ্যম জিজ্ঞেসই করলো যে আপনাদের সমর্থনেই তারেক ফিরেছেন বাংলাদেশে, তো এখন কি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয়ে গেলেও আপনারা গ্রহণ করবেন, আপনাদের কাছে মনে হবে এটা একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে? তখন সুস্পষ্টভাবে কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে রণধীর জয়সওয়াল বলেছিলেন যে তারেক রহমানের দেশে আগমনটাকেও একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মানে লেন্সেই বিবেচনা করা উচিত, একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা মাথায় রেখেই বিবেচনা করা উচিত। তার মানে তারেকের ফেরাটাও সেটারই একটা অংশ। এবং তিনি তখন বলেছিলেন যে ভারত বরাবর বলে এসেছে যে এমন একটা নির্বাচন হতে হবে যে নির্বাচনে সকল দল, সকল মতের ব্যক্তিবর্গ অংশ নিতে পারবেন, তাহলেই সেটাকে একটা ফ্রি, ফেয়ার, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলা যাবে। তার মানে ভারত কিন্তু আওয়ামী লীগ সহ বা সকলের অংশগ্রহণের নির্বাচনটার প্রতি তখনও গুরুত্ব আরোপ করছিল এবং সেটাই তাদের সর্বশেষ অবস্থান। শেখ হাসিনাও সেটাই মনে করিয়েছেন এবং শেখ হাসিনাকে তারপর যখন জিজ্ঞেস করা হলো যে ডু ইউ পার্সোনালি উইশ টু কন্টেস্ট দ্য আপকামিং বাংলাদেশ ইলেকশনস, আপনি কি আগামী বাংলাদেশের নির্বাচনে অংশ নিতে চান? যদি বাংলাদেশে আওয়ামী লীগ পার্টিসিপেট করতে না পারে, নির্বাচনে অংশ নিতে না পারে, সেই নির্বাচন কি বৈধ হবে? শেখ হাসিনা উত্তর দিলেন দ্য রিয়েল ইস্যু ইজ নট ওয়েদার আই পার্সোনালি কন্টেস্ট দ্য ইলেকশনস, আমি নির্বাচনে ব্যক্তিগতভাবে অংশ নিতে পারি কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে নাগরিকেরা সত্যিকার অর্থেই জেনুইন ডেমোক্রেটিক চয়েস, গণতান্ত্রিকভাবে তাদের পছন্দের দলকে পছন্দ করে নিতে পারলো কিনা। যদি বাংলাদেশের সর্ববৃহৎ এবং মানে সবচেয়ে বেশি সময় নির্বাচিত দল আওয়ামী লীগ ব্যান্ড অর এক্সক্লুডেড, মানে নিষিদ্ধ থাকে অথবা নির্বাচন থেকে বাইরে থাকে, তাদেরকে নির্বাচনে অন্তর্ভুক্ত না করা হয়, তাহলে সেই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ কোনোভাবেই বলা যাবে না। এবং যে কোনো সরকার সেভাবে সেই নির্বাচনের মাধ্যমে গঠিত হলে সেই সরকার উইল ল্যাক লেজিটিমেসি, সেই সরকারের বৈধতা থাকবে না। মানে এটাও কিন্তু একটা সুস্পষ্ট বার্তা ভারত সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও। এবং তিনি বললেন যে দ্য ইন্টারিম গভর্নমেন্ট নোজ, অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার জানে যে যদি আমাদেরকে নির্বাচন করতে দেওয়া হয়, মানে যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হয়, তাহলে আমরা বিপুল গণসমর্থন পাবো এবং শুধুমাত্র দ্যাট ইজ প্রেসাইজলি ওয়াই, ঠিক এই কারণটাতেই আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হচ্ছে। একটা নির্বাচন আওয়ামী লীগ ছাড়া হলে সেটা লাখ লাখ ভোটারকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করবে, তারা
সিম্পলি ভোট দিতে যাবেন না, তারা মানে ভোট দিতে যাবেন না, এবং এটা গণতন্ত্র হতে পারে না। এটা হচ্ছে একটা সিলেকশন, এটা হচ্ছে এক রকমের একটা আনইলেক্টেড অনির্বাচিত সরকার দ্বারা এক রকমের মনোনয়নের মাধ্যমে, সিলেকশনের মাধ্যমে পরবর্তী সরকারকে নির্বাচনের একটা ব্যবস্থা। শেখ হাসিনা সম্ভবত সেই গণতন্ত্র, সেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, ফ্রি ফেয়ার সেই ইলেকশন, যে ইলেকশনের মাধ্যমে একটা বৈধ সরকার বাংলাদেশকে স্ট্যাবিলিটি বা স্থিতিশীলতা এনে দিতে পারবে এবং বাংলাদেশের সকল সহিংসতার অবসান ঘটাতে পারবে, তেমন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার পাশে দাঁড়াতেই ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন। কারণ তিনি মনে করিয়ে দিচ্ছেন, না হলে ভারত বা পুরো দক্ষিণ এশিয়াতেই শান্তি স্থিতিশীলতা অসম্ভব হয়ে পড়বে। নির্বাচন হবে কি হবে না, এই অনিশ্চয়তা যেমন আছে, তেমন নির্বাচন কি আওয়ামী লীগকে বাদ দিয়ে হবে নাকি ইনক্লুসিভ হবে, সেই আলোচনা এবং সেটা নিয়ে পদ্মার অন্তরালে কিন্তু এখনো অনেক কাজ চলছে। সুতরাং এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এই অবস্থায় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে সারা বাংলাদেশ, সেনাবাহিনী বলেন, প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, সব যেন একেবারে তারেক রহমানের দিকে হুমড়ি খেয়ে পড়ছে। এবং শুধুমাত্র বাংলাদেশের প্রশাসন বা বাংলাদেশ নয়, বাংলাদেশে যারা রয়েছেন বিভিন্ন বিদেশি দূতাবাসের কর্মকর্তারা কিংবা ইউরোপিয়ান ইউনিয়নের যারা রয়েছেন, তারাও একেবারে তারেক রহমানের দিকে ছুটে চলেছেন। তারই ধারাবাহিকতায় গতকাল দেখলাম যে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল জনাব তারেক রহমানের সাথে তার কার্যালয়ে দেখা করেছে এবং সেখানে তাদের মধ্যে যে আলোচনা হয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হলো যে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচনটি বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি হচ্ছে, সেটি যেভাবে একটা বড় স্টেক হোল্ডার, বড় দল আওয়ামী লীগকে বাদ দিয়ে করা হচ্ছে, তাতে এই নির্বাচনটি সর্বমহলে যে একদিকে যেমন গ্রহণযোগ্য হবে না, তেমন এটি বিতর্কিত হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবে তারাও বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হবে বলেই তারা মনে করেন। তো এই এই প্রেক্ষিতে জনাব তারেক রহমান বলেছেন যে তার দল, তার মা এবং তিনি দীর্ঘকাল ধরে একটি সুষ্ঠু নির্বাচন এবং একটি ইনক্লুসিভ নির্বাচনের জন্য আন্দোলন করেছেন। সুতরাং তারাও চায় যে বাংলাদেশে একটি ইনক্লুসিভ ইলেকশন হোক। এই 12ই ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ এবং কয়েকটি দলকে বাদ দিয়ে যে নির্বাচন হচ্ছে সেটি তারা আসলে চায় না, কিন্তু এ ব্যাপারে তাদের কিছু করার নেই, কারণ এই নির্বাচন আয়োজন করছে ডক্টর ইউনূস সরকার এবং ডক্টর ইউনূস সরকার আপনারা জানেন যে কোনো অবস্থাতেই আওয়ামী লীগকে নির্বাচনে জায়গা দিতে রাজি না। তিনি তাকে যেই বলে টেকনিক্যাল সমস্যা আছে এবং তিনি আসলে খুব ভয় পান যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে এবং নির্বাচনী ফলাফল যদি কোনো ক্রমে আওয়ামী লীগের দিকে যায় তাহলে তার জান নিয়ে পালানোই মুশকিল হয়ে যাবে, এরকম একটা ভীতি তার মধ্যে কাজ করে। যাই হোক, যেটা শুরুতেই বললাম যে নির্বাচন হবে কি হবে না, ইনক্লুসিভ হবে কি না, এটার জন্য আমাদের আরো অপেক্ষা করতে হবে। এই মাসটা অপেক্ষা করতেই হবে, অন্তত 20 তারিখ পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে। তো এই অবস্থায় আমরা যেটা দেখছি যে প্রশাসন বা সবাই তারেক রহমানের সামনে ঝুঁকে পড়ছে, তারেক রহমানের সামনে হাজিরা দিচ্ছে, এটা যেমন সত্যি, তেমনি যে নির্বাচনটি 12ই ফেব্রুয়ারি আয়োজনের চেষ্টা করা হচ্ছে, সেই নির্বাচনের বিভিন্ন পর্যায়ে এত এত অনিয়ম হচ্ছে যে এই নির্বাচনটি আর গ্রহণযোগ্যতার পর্যায়ে নেই, মানে গ্রহণযোগ্যতার ওই বিবেচনায় এই নির্বাচন থাকবে না। বিএনপির 30 জন প্রার্থী ঋণ খেলাপি, অথচ এই ঋণ খেলাপির জন্য কারো মনোনয়ন বাতিল হয়নি একদম, মানে আপনারা, অথচ জাতীয় পার্টির একের পর এক প্রার্থীর মনোনয়ন বাতিল হচ্ছে। একজন প্রার্থীর নাকি 2 মাসের কি একটা ইলেকট্রিক বিল নাকি বাকি, তার মনোনয়ন বাতিল করে দিয়েছে। তো যদি আইন অনুযায়ী জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বাতিল করা যায়, তাহলে বিএনপির 30 জন স্বীকৃত ঘোষিত ঋণ খেলাপির মনোনয়ন কেন বাতিল করা হবে না, এটি নিয়ে প্রশ্ন উঠেছে। আরো সমস্যা হলো যে বিএনপির অনেক ক্যান্ডিডেটই দ্বৈত নাগরিকত্বের অধিকারী। তো বাংলাদেশের সংবিধানের 66 ধারার 2 গ অনুচ্ছেদে খুব স্পষ্ট করে বলা আছে যে দ্বৈত নাগরিকত্বের অধিকারী যারা তারা এমপি ইলেকশন করতে পারবে না। তো এখন এই যে যারা দ্বৈত নাগরিকত্ব, ইভেন এই যে ধরেন ইউকে বিএনপির সদ্য প্রাক্তন সভাপতি মিস্টার মালেক, তাকে সবাই চেনেন, এই মিস্টার মালেক এখনো ব্রিটিশ নাগরিক। তিনি সিলেট 3 আসন থেকে নমিনেশন পেয়েছেন বিএনপির, এবং যারা বিএনপির দ্বৈত নাগরিকত্বের অধিকারী এরা কেউ কেউ বলতেছেন
যে তার আইনজীবীর প্যাডে লেখাচ্ছে যে তার নাগরিকত্ব বাতিল প্রক্রিয়াধীন। কিন্তু আমাদের সংবিধান যদি আমরা মানি তাহলে এই সুযোগ নাই। একদম মানে বিদেশি নাগরিকত্ব ত্যাগ করতে হবে এবং সেই ত্যাগ করার একটা অফিসিয়াল ডকুমেন্ট নির্বাচন কমিশনে জমা দিতে হবে। কিন্তু ব্রিটিশ সিস্টেমে নাগরিকত্ব সারেন্ডার করা এবং ফাইনালি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়া, এটা কিন্তু সময় সাপেক্ষ। কেউ কেউ বলেন যে 12 থেকে 13 মাস পর্যন্ত সময় লাগে। তো সেই দীর্ঘ সময় সাপেক্ষ এখন মিস্টার মালেকের মতো যারা আছেন একাধিক দেশের নাগরিক, তারা কিভাবে নির্বাচন করবেন? এটা তো সম্পূর্ণ আইনের বরখেলাপ। এবং দেখা গেল যে নির্বাচনে হেরে গেলেন, তখন আবার ওই অ্যাপ্লিকেশন উইথড্র করে নিলেন। তো এটা তো হয় না। এবং নির্বাচন এখন মানে পুরা জোর যার মুল্লুক তার, যা ইচ্ছা তাই অবস্থায় একটা নির্বাচন হচ্ছে। আপনারা দেখছেন স্বতন্ত্র প্রার্থীদের উপরে স্টিম রোলার চালানো হচ্ছে। আমি একটা ছোট্ট ভিডিও দেখাই, দেখেন এই লোকটাকে কিভাবে অপমান করে বের করে দেওয়া হচ্ছে। শুধু এটা না, আমার সাথে বেশ কিছু স্বতন্ত্র প্রার্থীর যোগাযোগ হয়েছে, তারাই আমার সাথে যোগাযোগ করেছেন। তো সবাই, আমি আগেও বলেছি যে সবাই নানা রকমের হয়রানির শিকার এবং দিনের শেষে প্রায় অধিকাংশেরই মনোনয়ন বাতিল করা হয়েছে। শুধুমাত্র দলের বিদ্রোহী প্রার্থীরা যদি স্বতন্ত্র ক্যান্ডিডেট হয়, সেক্ষেত্রে দেখা গেছে যে নির্বাচন কমিশন তাদেরটা আপাতত গ্রহণ করেছে। তো বিএনপি একদম মানে ফ্রি স্টাইলে নির্বাচনী মাঠে আছে আর কি, তাদের যা ইচ্ছা তাই হচ্ছে। এবার এদিকে তারেক রহমানের সাথে আমাদের কিছু কমিউনিস্টও দেখা করেছেন, তাদের একটা জোট আছে, গণতান্ত্রিক জোট। সেই জোটের পক্ষ থেকে কমরেড মুজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে সেখানে আমাদের ডক্টর মুস্তাক হোসেন ভাইও আছেন, তারা দেখা করেছেন। এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম তাতে তো মানে বেশ, কারণ এই মানুষগুলো তো আমাদের ছাত্র জীবন থেকে দেখে আসা, হ্যাঁ, তারা একজন মানে খুবই ডিভোটেড কমিউনিস্ট ছিল। তো তারা তারেক রহমানের সামনে যেভাবে হাত কাচুমাচু করে দাঁড়িয়েছিলেন, যদিও আমি শুনেছি তারা আলাপ করেছেন, তারা তারেক রহমানকে অনুরোধ করেছেন দেশটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবার জন্য। এটা নিয়ে আমি কোনো কমেন্টস করতে চাই না। কিন্তু আবার ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের আবার একটা আঞ্চলিক পরিচালক, তিনি আবার জামাতের আমিরের সাথে দেখা করেছেন আজকে, এবং সেখানে তারপরে একটি সংবাদ সম্মেলনে জামাতের নায়েবে আমির ডক্টর আবু তাহের, তিনি সংবাদ সম্মেলনে কথা বলেছেন এবং তিনি এই যে বলেছেন যে গত 2-1 সপ্তাহ ধরে প্রশাসন, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে একটা দলের দিকে ঝুঁকে পড়ছে, তাতে আগামী নির্বাচন ফ্রি ফেয়ার হবে কিনা এটা নিয়ে জামাতের পক্ষ থেকে কনসার্ন রেইজ করা হয়েছে। এবং জামাত বলছে যে এইভাবে তারা এইভাবে নির্বাচনটা হোক চায় না, তারা চায় একটা সুষ্ঠু নির্বাচন হোক। এবং সবাই কিন্তু এখন একটা কথা বলছে, জামাতও বলছে যে দেশটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে হবে। আওয়ামী লীগের খবর নাই, আপনি 50% অফ দ্য ভোটার্সকে বাইরে রেখে আপনি একটা ইনক্লুসিভ ইলেকশন করছেন না, তাতেই তো দেশের গণতন্ত্রের বাইন মারা। এখন আবার আপনারাই বলতেছেন যেহেতু জামাত একদম ক্ষমতায় চলে এসেছিল, ঠিক সেই মুহূর্তে এখানে বিএনপির হঠাৎ করে পাশার দান উল্টে গেছে, সবকিছু বিএনপির দিকে ঝুঁকে গেছে, জামাতের মাথায় বাড়ি। তো সেটা আজকে ডক্টর তাহের যেভাবে কথা বললেন, হ্যাঁ, মানে জামাত অনেক অ্যাগ্রেসিভ এবং জামাত ভবিষ্যতে কি করবে মানে এই মাসের মধ্যে, সামনের দিনগুলোতে, এটা নিয়ে আমাদের একটু নজর রাখতে হবে। আমি জামাতের বর্তমান অবস্থা নিয়ে পরবর্তীতে একটা এপিসোড করব। প্রিয় বন্ধু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিড়াল ছিল। এখন যেভাবে তারেক রহমান সাহেবের বিড়াল নিয়ে আদিক্ষেতা হচ্ছে, তার বিড়ালের নাম কি, অর্থাৎ তারেক রহমান সাহেবের বিড়ালের নাম কি, এটা এখন বাংলাদেশের সব মানুষের মুখস্থ। তো এই বিড়াল নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে যা কিছু হচ্ছে, শেখ হাসিনার জমানাতে তার বিড়ালটি নিয়ে ওইভাবে আদিক্ষেতা হতো না। তবে যারা শেখ হাসিনার অন্দরমহলে ঢুকতে পারতেন, তারা সবাই শেখ হাসিনার বিড়ালটিকে যথেষ্ট তোয়াজ এবং তদবির করতেন বলে আমি শুনেছি। আমি অবশ্য এভাবে দেখিনি, কিন্তু আমি শুনেছি। এবং সেই শোনার কারণে যখন আমি সংসদ সদস্য, ঠিক সেই সময়টিতে একটা লেখা লিখেছিলাম দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে, একটি রাজকীয় বিড়ালের আর্তকাহিনী। মূলত শেখ হাসিনার বিড়ালটাকে উপলক্ষ করে সেই লেখাটি লেখা হয়েছিল। বোঝার চেষ্টা করুন, আপনি যদি আওয়ামী লীগ করেন কিংবা শেখ হাসিনার আশেপাশের লোক হন কিংবা স্বয়ং শেখ হাসিনা হন, ওই লেখা পড়ার সঙ্গে সঙ্গে 1 মিনিটে বুঝে যাবেন যে তাকে উদ্দেশ্য করে, অর্থাৎ বিড়ালকে উদ্দেশ্য করে এবং বিড়ালের মালিককে উদ্দেশ্য করে এই লেখা হয়েছিল। তো 2013 সনে বা 14 সনে যখন আমি সংসদ সদস্য ছিলাম, 14 সনে নয় 13 সনে, ঠিক সেই সময়টাতে শেখ হাসিনার বিড়ালকে সমালোচনা করে
বা তার বিড়ালকে যারা তোয়াজ এবং তদবির করে তাদেরকে সমালোচনা করে লেখাটা এত সহজ ছিল না। আর যদি মির্জা ফখরুল সাহেব কিংবা সালাউদ্দিন সাহেব একটা কলাম লেখেন জেবুকে নিয়ে, তারেক রহমান সাহেবের বিড়াল জেবুকে নিয়ে লেখেন, কিংবা লেখেন জেবুর আত্মকথা, ওটা তাদের জন্য যতটা ডেঞ্জারাস হবে তার থেকে আমার ভয়াবহতা কোনো অংশে কম ছিল না। এর কারণ হলো যে এখন বিড়াল নিয়ে বাংলাদেশে যারা আধিক্ষেতা করছেন তারা বেশিরভাগই আমজনতা। এখনো পর্যন্ত কোনো প্রেসিডিয়াম মেম্বার, মানে যাকে বলা হয় তাদের যে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, তো সেই সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম বিএনপি স্থায়ী কমিটি, সেই স্থায়ী কমিটির কোনো সদস্য জেবুকে কোলে নেয়নি, এখনও জেবুকে চুমো দেয়নি। জেবু অর্থাৎ তারেক রহমান সাহেবের বিড়াল এখনও কোনো স্থায়ী কমিটির সদস্য বা সদস্যার কোলে উঠে প্রস্রাব করে দেয়নি। তো যখন শেখ হাসিনার জমানা, সেই জমানাতে আমি যে একটি বিড়ালের আত্মকাহিনী লিখেছিলাম, তো সেখানে ঠিক ঠাট্টা করে স্যাটায়ার করে সেই কথাগুলো বলেছিলাম যে একজন মন্ত্রী আদর করে তাকে কোলে নিয়েছে, আর তিনি মানে শেখ হাসিনার বিড়াল, তিনি সেই আনন্দের আতুশয্যে তিনি প্রস্রাব করে দিয়েছেন, জল বিয়োগ করেছেন, যে এই মন্ত্রীটি সবচেয়ে বেয়াড়া মন্ত্রী আজ তাকে কোলে নিয়েছে, এই জন্য তিনি খুব আনন্দ পেয়েছেন। এইভাবে স্যাটায়ার করে সেই লেখাটা লিখেছিলাম। তো কাজেই সেই যে অতীতের অভ্যাস বা অতীতের যে বিদ্রোহ করার অভ্যাস, অড যে জিনিসগুলো দৃষ্টিকটু, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার যে অভ্যাস, সেটা এখন আমার কোনো অংশে কমেনি। তো কারণ এই যে এখন যা কিছু হচ্ছে যে বুকে নিয়ে, এটা আমার আসলে ভালো লাগছে না, কোনো অবস্থাতেই ভালো লাগছে না। একটা দেশ হিসেবে, একটা জাতি হিসেবে অপমান বোধ করছি। পৃথিবীর সব দেশই অনেক অনেকে যারা বিশেষ করে রাজাবাদশা এবং তাদের মধ্যে যাদের স্বৈরাচারী রাজাবাদশা, তাদের পোষা প্রাণী নিয়ে কেউ কেউ আগ্রহ দেখায়, কিন্তু আধিক্ষেতা দেখায় না। আপনি চিন্তা করুন, রাশিয়াতে একটা কুকুর রয়েছে ভ্লাদিমির পুতিনের, এবং সে কুকুরকে এতটা পছন্দ করে যে অনেক ছোট ছোট দেশে রাজাবাদশারা যখন তার সঙ্গে দেখা করতে যান, প্রেসিডেন্ট দেখা করতে যান, তো তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সাথে কথা বলেন, একদিকে কথা বলেন, অন্যদিকে কুকুরকে বিস্কিট খাওয়ান, কুকুরের সাথে একটু কথা বলেন, এই এই যা চুপ, আর কথা নয়, তারপর আবার একটা বিস্কিট দেন, আবার মুখ ফিরিয়ে এই আরেকজন সেই যার সঙ্গে তিনি বৈঠক ডেকেছেন ক্রেমলিনে, তার সঙ্গে কথা বলেন। এরকম কিছু ভিডিও দৃশ্য আমরা দেখেছি। এবং ক্ষেত্র বিশেষে অনেক অনেক যাকে বলা হয় রাষ্ট্রপ্রধান, যাদের কুকুর ফোবিয়া রয়েছে, ডগ ফোবিয়া রয়েছে, কুকুর দেখলে ভীষণ রকম ভয় পায়, তো এরকম যাদের ডগ ফোবিয়া রয়েছে তাদের সামনে তিনি কুকুর এনে সেই রীতিমতো যে অভিনয় করেন, তাদেরকে যেভাবে ভয় দেখান, এটি এখন টক অফ দ্য কান্ট্রি রাশিয়াতে। তো এরকম ঘটনা ঘটে। এর ফলে পুতিন, রাশিয়া সম্পর্কে যে নেতিবাচক চিন্তা সারা দুনিয়াতে, আমি চাই না যে আমাদের দেশের কোনো সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান কিংবা ধরুন আমাদের দেশের জনগণের, রাজনীতিবিদদের এরকম কুকুর বিড়াল সংক্রান্ত কোনো বদনাম সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ুক। এমনি আমাদের আসলে কিছু নেই, গর্ব করার মতো তেমন কিছু নেই, সারা দুনিয়াতে পরিচয় দেওয়ার মতো কেমন কিছু নেই। তো সেখানে যদি সারা দুনিয়াতে আমরা সেই একটি জেবু নামক বিড়ালের দ্বারা পরিচিত হই এবং সেটি যদি আমাদের শিরোনাম হয়, এটা আর যা হোক না কেন কোনো অবস্থা আমাদের জন্য মর্যাদাকর নয়। আমাদের পাসপোর্টের মান কমে গেছে, আমাদের যে ভিসা পাওয়ার যে রেট বিশ্বের বিভিন্ন দেশ থেকে, এটি মারাত্মক আকার ধারণ করেছে, এবং আমাদের যে অর্থনৈতিক অবস্থা এত খারাপ পর্যায়ে চলে গিয়েছে। তো সেখানে যদি কদিন পরে এমন খবর আসে যে তারেক রহমান সাহেবের বিড়াল জেবু তিনি বাংলাদেশের কোনো খাবার খান না, তিনি ইংল্যান্ডের তৈরি করা ক্যাট ফুড, বিড়ালের যে খাবার, এক্সট্রাঅর্ডিনারি খাবার, এবং সবচেয়ে দামি যে ক্যাট ফুড, যেটা স্যামন্ট মাছ দিয়ে তৈরি করা হয় বা ক্যাভিয়ার দিয়ে তৈরি করা হয়, তো এই ধরনের খাবার ওই বিড়াল খায়। তো এরকম একটা খবর যদি চলে আসে, এবং এরকম একটা খবর জাস্ট দেখা গেল যে বিএনপি বিরোধী যারা শক্তি, তারাই প্রচার করে দিল যে বাংলাদেশের মানুষ যেখানে খেতে পায় না, যেখানে বাংলাদেশের মানুষ দুবেলা মুখে ভাত দিতে পারে না, সেখানে তারেক রহমান সাহেবের বিড়ালের খাওয়ার জন্য ক্যাট ফুড ইংল্যান্ড থেকে আনতে হয়। এমনকি তিনি বাংলাদেশের পানীয় খেতে পারেন না, মানে বিড়ালকে আমি আপনি আপনি করে বললাম, অর্থাৎ তিনি বাংলাদেশের পানীয় খেতে পারেন না, তিনি এভিয়ান পানি ছাড়া খান না, এবং তার গোসলের জন্য আলাদা পানি লাগে। নীতা আম্বানি যেভাবে গোসলের জন্য গোলাপ জল সমৃদ্ধ আলাদা পানি আলস পর্বতমালা থেকে আনেন, ঠিক তদ্রুপ এই বিড়ালের জন্য আলাদা সেই পানি লাগে, সেটা আলস পর্বতমালা থেকে না সুইজারল্যান্ড থেকে আনে। এরকম একটা গল্প কেউ এটা বানিয়ে দিল। আপনি এটার যে যন্ত্রণা, এটার যে দায়, এই যে কোন পর্যায়ে আপনি কল্পনা করতে পারবেন না। এই সুযোগের মধ্যে আমাদের যাওয়া উচিত। আমাদের দেশে বঙ্গবন্ধুর কথা চিন্তা করেন, ৩-৪টি জিনিস, যেমন শেখ কামাল মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করেছে, স্বয়ং ডালিম তিনি নিজে সাক্ষাৎকার দিয়ে বলেছে যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি।
বাস্তবতা হলো যে মেজর ডালিম এবং তার স্ত্রীর যে বিয়ে হয়েছিল সেই বিয়েতে উকিল বাপ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু ওই যে পাবলিক যেটা বিশ্বাস করেছে যে শেখ কামাল মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করেছেন, ধর্ষণ করেছেন ইত্যাদি কথাবার্তা, এটাই কিন্তু পাবলিক খাচ্ছে, নেতিবাচক কথা। দ্বিতীয়ত হলো শেখ কামাল ব্যাংক ডাকাতি করেছেন। তারপরে দেশের মানুষ যখন খেতে পায় না 1974-এ দুর্ভিক্ষ, তখন জামাল কামালের বিয়ে হয়েছে সোনার মুকুট মাথায় দিয়ে। তাদের মানে সেই জনগণের টাকা চুরি করে তারা এই সোনা কিনে সোনার মুকুট মাথায় দিয়েছে, এবং এই কথা এখন পর্যন্ত ভাসছে। 1974 সনে বাসন্তী জাল পরে লজ্জা নিবারণ করেছে। জাল পরে যে লজ্জা নিবারণ করা যায় না, এমনকি মশারি পরেও লজ্জা নিবারণ করা যায় না, এটা সবাই জানে। কিন্তু তারপরও ওটা যেভাবে মার্কেট পেয়েছে, মানুষ কোনো অবস্থাতে বিশ্বাস করতে চায় না যে ওই কাহিনীটা মিথ্যা ছিল। তো এক্ষেত্রে জেবুকে নিয়ে যে বাড়াবাড়ি হচ্ছে, সেক্ষেত্রে জেবুকে নিয়ে যদি কেউ গল্প বানিয়ে ফেলে, মারাত্মক গল্প বানিয়ে ফেলে, যে গল্প মানে মানুষের মুখে মুখে ফিরতে থাকবে, এবং এরকম গল্পকারের অভাব নেই বাংলাদেশে। কাজেই এই জেবু সঙ্গত কারণেই যাকে বলা হয় যে আগামীর রাজনীতিতে তুরুপের তাস, ট্রাম্প কার্ড হিসেবে বিএনপি বিরোধীর শক্তির হাতে নাচতে থাকবে। তো যেই কারণে আজকের এই শিরোনামটা দিয়েছি সেটা হলো শেখ হাসিনাও বিড়াল পুষতেন, এবং শেখ হাসিনার আরও একটা অভ্যাস ছিল, তিনি বনসাই করতেন। অর্থাৎ বড় বড় গাছ ছোটো ছোটো করে যে রাখে, ছোটো ছোটো বটবৃক্ষ বানিয়ে রাখে, এগুলোকে বলা হয় বনসাই। তো বিড়াল যারা পোষেন আর বনসাই যারা তৈরি করেন, তাদের মধ্যে দুটো চরিত্র কাজ করে। তারা যে কোনো বড় মানুষকে ছোট বানানোর ক্ষেত্রে তারা ভীষণ রকম ওস্তাদ। তাদের সামনে মাথা উঁচু করে যদি কেউ দাঁড়াতে চায়, বড় বড় কথা বলতে চায়, জ্ঞান গরিমা দেখাতে চায়, তাদেরকে কেটে ছেটে বনসাই বানিয়ে তারপরে ব্যালকনিতে রাখার যে কৌশল, এই মানুষগুলো খুব ভালো করে জানেন যারা বনসাই তৈরি করেন। এটা সাইকোলজিক্যাল ব্যাখ্যা। 2 নম্বর হলো বিড়াল। বিড়াল কারা পোষেন? যারা মানুষের সীমাহীন আনুগত্য পছন্দ করেন, আনকন্ডিশনাল যাকে বলা হয় অবিডিয়েন্সি। কথা বলা যাবে না, প্রশ্ন করা যাবে না, এমনকি মিউ মিউ করা যাবে না। এই ধরনের যারা মন মানসিকতা, তারা সাধারণত বিড়াল পোষেন। 2 নম্বর হলো যে তারা তাদের আশেপাশে সব বিড়াল প্রকৃতির লোকজন তারা রাখতে পছন্দ করেন। তারা কোনো অবস্থাতেই ব্যক্তিত্বের দিক থেকে, জ্ঞান, শিক্ষা, দীক্ষা, মর্যাদার দিক থেকে তাদের সে শ্রেষ্ঠতর, তাদের থেকে শ্রেষ্ঠতর কেউ আছে এইরকম কোনো লোকে তাদের ধারের পাশে আশেপাশে ভিড়তে দেন না। তারা আশেপাশে সবসময় বিড়ালের মতো অনুগত, বিড়ালের মতো দুর্বল, বিড়ালের